হ্যালো স্টুডেন্টস, আজ আমরা শুরু করছি এবিটিএ টেস্ট পেপারের ফিজিক্যাল সায়েন্স। এবিটিএ টেস্ট পেপারের ফিজিক্যাল সায়েন্স পেজ 60, এটা 60 নম্বর পাতায় আছে। এটা ঠিক আছে, পেজ হচ্ছে 60, 60 নম্বর পাতায় এটা আছে। তো বলছে বিভাগ কয়ের প্রথম প্রশ্ন কী বলছে দেখো তোমরা। আমি এখানে 2 নম্বর, 1 নম্বর এবং 2 নম্বরের কোশ্চেনগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আর তোমরা 3 নম্বর কোশ্চেনগুলো তোমরা নিজেরা সলভ করার চেষ্টা করবে, ঠিক আছে। আর যদি কোনো কোশ্চেন ভুল হয়ে যায় বা কোনো কিছু হয় তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে, আমি ঠিক করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। বলছে বিভাগ কয়ের প্রশ্ন বলছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের উত্তর হিসেবে 4টি করে বিকল্প দেওয়া আছে, যেটা সঠিক সেটা লিখতে হবে। সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে? যে গামা রশ্মি, আইআর রশ্মি, ইউভি রশ্মি আর ভিআইএস রশ্মি। মনে রাখবে এটা আইআর রশ্মি, ঠিক আছে। তারপরে কি বলেছে, তারপর বলেছে যে পি চাপ এবং টি তাপমাত্রায় ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের অণুর সংখ্যা যদি এক্স হয়, তাহলে বলছে একই চাপ এবং তাপমাত্রায় 3বি আয়তন CH4 গ্যাসের অণুর সংখ্যা কত হবে? এই একই অঙ্ক আমরা আগে একটা স্কুলেও করেছিলাম। তো এখানে উত্তরটা কী হবে বলো তো? এর উত্তরটা হবে তোমার, দেখো এটা অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী বলতে পারি আমরা যে সময় স্থির চাপ ও উষ্ণতায় সমায়তন সকল কাজে সমান সংখ্যক অনু থাকে। তার মানে যদি পি চাপ এবং টি তাপমাত্রায় ভি আয়তন কোনো গ্যাসে যদি এক্সটি অণু হয়, তাহলে 3বি আয়তনে 3xt অণু হবে, তাহলে উত্তর হবে 3x। বোঝা গেল? বলছে তারপরে কোশ্চেন, যখন জলের বাষ্পমত নয় তখন এটি কী অবস্থা থাকে? মনে রাখবে তখন এটি গ্যাসীয় অবস্থায় থাকবে। যে তাপীয় রোধের এসআই একক কী হবে? এই যে হচ্ছে ডব্লিউ ইনভার্স বা কে ডব্লিউ ইনভার্স, তোমাদের বইতে লেখা আছে কে ডব্লিউ ইনভার্স, এইভাবে লেখা যে কে ডব্লিউ ইনভার্স, ঠিক আছে। তারপরে কি আছে দেখো, বলছে কোনো উত্তল লেন্স থেকে 60 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে লেন্স থেকে 60 সেন্টিমিটার দূরেই সদ্বিম্ব গঠিত হয়, অর্থাৎ 2f দূরত্বে বস্তু রাখলে 2f দূরত্বেই প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তাহলে 2f সমান 60 বলতে পারি আমরা। 2f সমান 60 হলে f সমান কত হবে? তাহলে f সমান হবে তোমার হচ্ছে 60/2 মানে 30 সেন্টিমিটার। তাহলে f এর মান কত হবে? 30 সেন্টিমিটার। যে কোনো মাধ্যমের আলোর বেগ 2.5 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? তা আমরা জানি কি যে মিউ ইজ ইকুয়াল টু কী হয়? মিউ ইজ ইকুয়াল টু হচ্ছে c/v। সি মানে কত? 3 × 10⁸, তাই তো। আর ভি এর মান কত বলছে? 2.5 × 10⁸। 10⁸ কেটে যাবে, তলায় কত আছে? উপরে আছে 3, আর তলা দশমিক তুলে 10, মানে 30/25, কাটাকাটি করলে 6/5, কাটাকাটি করলে কত হবে? 6/5। আশা করি বোঝা গেল। বলছে কোনো আহিত বস্তুর আধানের সর্বনিম্ন মান যা হতে পারে সেটা কত? কোনো আহিত বস্তুর আধানের সর্বনিম্ন মান 1.6 × 10⁻⁹ কুলম, অর্থাৎ একটা ইলেকট্রনের আধানের সমান, একটা ইলেকট্রনের আধানের সমান। রোধের সমান্তরাল সমবায়ে যে রাশিটি ধ্রুবক থাকে তা হলো দুই প্রান্তের বিভব পার্থক্য এবং শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কিন্তু প্রবাহ মাত্রা। বলছে নিচের কোনটি ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়? মনে রাখবে C40, কার্বন 40, এটা কিন্তু ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়। তরল সন্ধিগত মৌল কোনটি? মনে রাখবে পারদ। পারদ হচ্ছে তরল সন্ধিগত মৌল হচ্ছে পারদ। বলছে কোন যৌগটির মধ্যে আয়নীয় সমযোজী দুই রকমের বন্ধন দেখা যায়? মনে রাখবে NH4Cl। NH4Cl এর আরেকটা নাম হচ্ছে নিশাদল, ঠিক আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড বা নিশাদল। তড়িৎ বিশ্লেষণের সময় কি হয়? তড়িৎ বিশ্লেষণের সময় তোমার মনে রাখবে যে ক্যাথোডে বিজারণ আর অ্যানোডে জারণ ঘটে, ক্যাথোডে বিজারণ আর অ্যানোডে জারণ ঘটে। বলছে কপার সালফেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণ কী হবে? মনে রাখবে কালো রঙের হয়ে যায়, দ্রবণের বর্ণ কী হয়? কালো রঙের হয়, ঠিক আছে। তারপরে কি বলেছে? বলছে থার্মিট পদ্ধতিতে আগুন লাগাতে ব্যবহৃত হয় যে ধাতুটা, সেটা হলো ম্যাগনেসিয়াম ফিতা। মনে আছে ম্যাগনেসিয়াম ফিতা ছিল তোমাদের বইতে, ম্যাগনেসিয়াম ফিতা। তারপর যে দুটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত হবে? উত্তর হবে 6টি, CH3 বন্ড CH3, ঠিক আছে। তো হাইড্রোজেন কটা আছে এর মধ্যে? দেখো 3 আর 3 6টা হাইড্রোজেন আছে, ওকে। বলছে বিদ্যুৎ খননের সময় O3 গাছ অণুকে বিশ্লিষ্ট করে কে? মনে রাখবে O3 অণুকে বিশ্লিষ্ট করে হচ্ছে কি অণু? কে বিশ্লিষ্ট করে বলো তো? NO, ঠিক আছে। NO হচ্ছে O3 অণুকে বিশ্লিষ্ট করে। বায়ুমণ্ডলের কোন স্তরে টেলিযোগাযোগ ব্যবস্থা অপরিহার্য? মনে রাখবে এটা হচ্ছে আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার বলতে পারো, এটা হচ্ছে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার হবে। তাহলে লেখো এখানে থার্মোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার লিখি, আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। বলছে বায়োগ্যাস উৎপাদনকারী ব্যাকটেরিয়ার নাম হচ্ছে মিথানোজেনিক ব্যাকটেরিয়া। মিথানোজেনিক ব্যাকটেরিয়া, মিথানোজেনিক ব্যাকটেরিয়া, মিথানোজেনিক ব্যাকটেরিয়া। নিচের বিবৃতির সত্য না মিথ্যা? বাস্তব গ্যাসের যে অণুগুলি সসীম আয়তন আছে, এটি আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির একটি কারণ। এটা কিন্তু সত্য,
ঠিক আছে, এটা কিন্তু তোমার সত্য হবে। বলছে যে 2 মোল 11.2 লিটার কোনো গ্যাসের, দেখো বলছে 11.2 লিটার কোনো আছে 11.2 লিটার কোনো কোনো 2 মোল আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভি ইকুয়াল টু কত হবে? কত মোল বলেছে? 2 মোল বলেছে, তাই এখানে হবে 2 টু আর এনের মান কত হবে? এনের মান 2 হবে। কিন্তু বলছে কখন তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আর আপাত প্রসারণ গুণাঙ্কের মান সমান হয়? মনে রাখবে, দেখো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক মানে কি? তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ইজ ইকুয়াল টু আমরা জানি আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক। যদি পাত্রের প্রসারণ গুণাঙ্ক না থাকে তাহলে কিন্তু গ্যাসের তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আর আপাত প্রসারণ গুণাঙ্ক কিন্তু সমান হয়ে যাবে। তাহলে আমরা কি বলবো এটার উত্তর? আমরা এটার উত্তর বলবো যখন পাত্রের প্রসারণ শূন্য হয়ে যায়। যখন পাত্রের প্রসারণ অর্থাৎ গামা, তুমি বলতে পারো এটা এইভাবে যে গামা জি যেটা সেটা এই যে বললো 0 হয়ে গেলে কিন্তু আমাদের যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আর আপাত প্রসারণ গুণাঙ্ক সমান হয়ে যাবে। স্থির চাপে গ্যাসের আয়তন গুণাঙ্কের মান কত? 1/273। এটা কি লিখবে? এটা লিখবে হচ্ছে 1/273। দেখো লেখা আছে এই যে 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড, 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড। বোঝা গেল? তারপরে উত্তর কি বলছে দেখো, তারপরে উত্তর বলছে যে একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। জলে নিমজ্জিত অবস্থায় এর ফোকাস দৈর্ঘ্য কত হবে? মনে রাখবে জলে নিমজ্জিত অবস্থায় ফোকাস দৈর্ঘ্য কিন্তু সেম থাকবে, 10 সেন্টিমিটারই হবে, একই থাকবে। দৃশ্যমান আলোর কোন বর্ণের জন্য এটা একই থাকবে, লিখে রাখো, এটা সেম একই থাকবে। ঠিক আছে, তারপরে কি বলেছে? তারপরে বলেছে যে দৃশ্যমান আলোর কোন বর্ণের তরঙ্গদৈর্ঘ্য বেশি? মনে রাখবে লাল বর্ণের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি। ঠিক আছে, আর্থিং তার সর্বদা ভূসংলগ্ন থাকে, কারণ পৃথিবীর বিভব সর্বদা শূন্য হয়। পৃথিবীর বিভব সর্বদা কী হয়? শূন্য। আন্তর্জাতিক পদ্ধতিতে লাইফ তারের রং বর্ণ কী হয়? বাদামি। লাইফ তারের বর্ণ কী হয়? বাদামি। ফ্লেমিংয়ের বামস্থ নিয়ম অনুসারে চৌম্বক ক্ষেত্র, দেখো এই যে বলেছে কি যে আর্থিং তার সর্বদা ভূসংলগ্ন থাকে, কারণ পৃথিবীর বিভব সর্বদা শূন্য হয়। আর বলছে আন্তর্জাতিক পদ্ধতিতে লাইফ তারের বর্ণ কি? বর্ণ হচ্ছে বাদামি। ফ্লেমিংয়ের বামস্থ নিয়ম অনুযায়ী চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ তোমরা জানো যে 90 ডিগ্রি হয়, এটা তাই তো। আর লিউকোমিয়া রোগের চিকিৎসায় কোন, দেখে নাও, কোন তেজস্ক্রিয় পদার্থ ব্যবহৃত হয়? মনে রাখবে এটা হচ্ছে তেজস্ক্রিয় ফসফরাস। কি ব্যবহার করা হয়? তেজস্ক্রিয় ফসফরাস। লিখে নাও, তেজস্ক্রিয় ফসফরাস। তেজস্ক্রিয় ফসফরাস। তারপরে বলেছে একটি ক্ষারীয় মৃত্তিকা মৌলের নাম। এটি ক্ষারীয় মৃত্তিকা মৌল হচ্ছে ম্যাগনেসিয়াম। ঠিক আছে, 2.11.1। ঠিক আছে, তারপর যে সাপার ব্লক কিন্তু সিসা হবে 2.11.2। ঠিক আছে, এটি বিরল মৃত্তিকা মৌল কোনটা? এই যে সি, এটা হচ্ছে বিরল মৃত্তিকা মৌল 2.11.3। আর তারপরটা কত হবে? তারপরটা হবে তোমার হচ্ছে দুটি গ্যাসের বিক্রিয়ায় উৎপন্ন কঠিন পদার্থ, এটা হচ্ছে একের দাগ হবে 2.11.4। বোঝা গেল? তারপরে কি বলেছে? কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষক হিসেবে কী ব্যবহৃত হয়? সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষক হিসেবে পটাশিয়াম অরোসায়ানাইড ব্যবহার করা হয়। কী ব্যবহার করা হয়? পটাশিয়াম অরোসায়ানাইড। ঠিক আছে, এটা আমি উপরে লিখে দিচ্ছি, পটাশিয়াম অরোসায়ানাইড। পটাশিয়াম অরোসায়ানাইড কিন্তু আমরা ব্যবহার করি। বলছে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হবে? যে গলিত NaCl এর কাছে ক্যাথোড উৎপন্ন হবে সোডিয়াম Na। ঠিক আছে, ক্যাথোডে কি উৎপন্ন হবে? সোডিয়াম ধাতু। অ্যানোড মাঠে উপস্থিত দুটি দামি ধাতুর নাম কি? Ag আর Au, অর্থাৎ সিলভার এবং সোনা, অর্থাৎ রূপা আর সোনা রূপা, দামি ধাতু, বড় ধাতু বলা হয় এদেরকে। ঠিক আছে, তারপরে কি বলেছে? তারপরে বলেছে দেখো যে জলে কোন আয়নের উপস্থিতিতে মরিচাপালা ত্বরান্বিত হয়? মনে রাখবে জলে যে ক্লোরাইড আয়ন অর্থাৎ Cl- আয়ন, এই Cl- আয়নের জন্য কিন্তু কি হয়? মরিচাপালা ত্বরান্বিত হয়, অর্থাৎ বেড়ে যায়। ত্বরান্বিত হয় মানে বাড়া। সালফান কি? মনে রাখবে 100% ওলিয়ামকে আমরা সালফান বলি। এই সালফানটা এখানে উপরে লিখে দিলাম। এই 100% ওলিয়ামকে আমরা কি বলি? ওলিয়ামকে আমরা বলি সালফান। 100% ওলিয়ামকে আমরা কি বলি? সালফান। ঠিক আছে, এটা উপরে লিখে দিয়েছি। যে SO2 থেকে কে SO3 তে রূপান্তরণের জন্য কোন অনুঘটকটি বেশি উপযোগী হয়? ঠিক আছে, এটা মনে রাখবে পিটি বা প্লাটিনাম, পিটি অনুঘটক বা V2O5 বা ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। ঠিক আছে, V2O5 মানে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড বা প্লাটিনাম, এই অনুঘটকটা বেশি উপযোগী। তারপর যে ম্যাগনেসিয়াম অক্সাইড অনুর লুইস ডট চিত্র অঙ্কন করে দেখাও। তো দেখো চিত্রটা কী হবে দেখে নাও। এই যে ম্যাগনেসিয়াম আছে,
এমজির 12 বাইরের কক্ষে 2টো আছে, তাই ওপরে 2 হলো। আর অক্সিজেনের কত 8টা, মানে 2 আর 6, তাই বাইরের কক্ষে 6টা, 1 2 3 4 5 6 6টা আছে। এই দুটো ইলেকট্রন কী হচ্ছে, অক্সিজেন চলে যাচ্ছে, ঠিক আছে। এখন গেলে দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে Mg2+ হয়ে গেছে, আর এই দুটো ইলেকট্রন গ্রহণ করে O2- হয়ে গেছে। এখন এই দুটো মিলেই MgO তৈরি করছে। এটাই কিন্তু লুইস ডট চিত্র, ঠিক, এটাই তোমার এঁকে দেখাতে হবে, ঠিক আছে। তারপরে কি বলেছে দেখো, বলেছে সরলতম কিরণে কতগুলি কার্বন পরমাণু থাকে। তো সরলতম কিরণের চিত্র কী হবে দেখে নাও। সরলতম কিরণ হচ্ছে প্রোপানন সরলতম কিরণ, CH3 বন্ড C ডবল বন্ড O বন্ড CH3, তাই সরলতম কিরণ, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ কার্বন পরমাণুর সংখ্যা 1 2 3টে, তাহলে কটি কার্বন পরমাণু আছে এর মধ্যে? 3টি কার্বন পরমাণু আছে কিন্তু, ঠিক আছে। তাই এখানে উত্তর হবে কতগুলি, এটা হবে 3টি কার্বন পরমাণু থাকে। বলছে ডাইমিথাইল ইথারের কার্যকরী গ্রুপ গঠিত আইসোমার কোনটি? এর উত্তর কী হবে? এটার উত্তর হবে ইথানল। কি উত্তর হবে? ইথানল, হর্ষই থয়াকার দন্তান্ন ল, ইথানল হবে এটার উত্তর। তরল ব্রোমিন দ্রবণে ইথেন গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণ কী হয়? উত্তর হবে বর্ণহীন, বর্ণহীন হয়, ঠিক আছে, উত্তর হবে বর্ণহীন। তারপরে কি বলেছে দেখো পরের কোশ্চেনগুলো কি বলছে। পরের কোশ্চেন বলছে যে ওজনের স্তরে সিএফসি দ্বারা কীভাবে ধ্বংস হয় তা আলোচনা করো। বিভাগ গ এর প্রশ্ন করছি এখন আমরা। বলছে ওজনের স্তর সিএফসি দ্বারা কীভাবে ধ্বংস হয় তা আলোচনা করো। এটা আমাদের সাদরা বইতে 4 পাতায় আছে, সাদরা না স্যার বইতে আমাদের আছে, এটা স্যার বইতে 4 পাতায় এটা আমাদের আছে। এই যে দেখে না, খুব ছোটো করে লেখা বলে আমরা সব বইতেই মোটামুটি পাবে এটা, কিন্তু যে বইটা সব থেকে ছোটো লেখা আমি সেটাই এনে দিচ্ছি তোমাদের। এই যে ওজোন স্তর ধ্বংসে সিএফসি এর ভূমিকা, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা এই বইতে আমি সব থেকে ছোটো পেলাম এবং গুছিয়ে লেখা আছে, তার জন্য তোমাদের এটাই লিখতে বলছি। এখান থেকে এই অবধি সবটা তোমাদের লিখতে হবে। তোমরা এটা স্ক্রিনশট মেরে রাখতে পারো বা এটা ছবি তুলে রাখতে পারো, ঠিক আছে, ওই তোমার হচ্ছে লিখে রাখতে পারো খাতায়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, বলছে বিশ্বজনীন গ্রিনহাউস প্রভাবের মধ্যে কোনটি বেশি প্রয়োজনীয় এবং কেন? মনে রাখবে বিশ্বজনীনের প্রয়োজন নেই, কারণ বিশ্বজনীনের আমাদের কিন্তু কোনো উপকারিতা পাই না আমরা, ঠিক আছে। কিন্তু ওই জন্য বলছে বিশ্বজনীন এবং গ্রিনহাউস প্রভাবের মধ্যে কোনটি বেশি প্রয়োজনীয়। মনে রাখবে গ্রিনহাউস প্রভাব বেশি প্রয়োজনীয়। কেন প্রয়োজনীয় তার কারণ, এই কারণটা এখানে গ্রিনহাউস প্রভাব আছে, গ্রিনহাউস প্রভাবের উপকারিতাগুলো লিখে দিলে হয়ে যাবে। যে গ্রিনহাউস প্রভাবের উপযোগিতা, যদি ভূসংলগ্ন বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসগুলি না থাকতো তাহলে ভূপৃষ্ঠ কর্তৃক বিকৃত তাপ মহাশূন্যে ফিরে যেত। সেক্ষেত্রে ভূসংলগ্ন বায়ুমণ্ডলের উষ্ণতা হতো -3 ডিগ্রি সেন্টিগ্রেড। এই উষ্ণতায় কিন্তু জীবকুলের বেঁচে থাকা সম্ভব হতো না, পৃথিবী থেকে জীবের অস্তিত্ব লোপ পেত। মানে কত বড় ভূমিকা বুঝতে পারছো না গ্রিন হাউস প্রভাবের। তো এটাই কিন্তু লিখে দেবে, ঠিক আছে, এটাই কিন্তু তোমাদের সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলছে, বয়লের সূত্র থেকে গ্যাসের চাপ আর ঘনত্বের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। তো দেখে নাও উত্তরটা কী হবে। বয়লের সূত্র থেকে গ্যাসের চাপ আর উষ্ণতার যে প্রভাব, তো দেখে নাও এটা কীভাবে করবে। আমরা জানি দেখো বয়লের সূত্র অনুযায়ী আমরা জানি যে ভি প্রপোর্শনাল 1/p, এটা বয়লের সূত্র থেকে আমরা জানি। আবার আমরা জানি যে ঘনত্ব এবং আয়তনের মধ্যে ব্যস্ত অনুপাত সম্পর্ক হয়, ঠিক আছে। আবার আমরা কী জানি যে ঘনত্ব এবং আয়তন ভি প্রপোর্শনাল 1/d, এটা আমরা জানি যে ঘনত্ব এবং আয়তনের মধ্যে ব্যস্ত অনুপাত সম্পর্ক। তাহলে এই দুটো যদি মিলে যায় তাহলে আমি এখানে লিখতে পারি ভি = k/p লিখতে পারি, k1/p, আর এখানে ভি = k2/p লিখতে পারি, হ্যাঁ কি না। তাই যদি লিখতে পারি দুটোই ভি সমান, তাহলে k1/p সমান d হবে, এটা k2/d হবে, তাই তো। এখন আমরা যদি এবার এখানে কোনাগুনি গুণ করি এবং আমরা যদি ডিটাকে এই পাশে নিয়ে আসি, d/p = k2/k1, এই k2/k1 সেটাও তো নতুন একটা কনস্ট্যান্ট k, তাহলে আমরা বলতে পারি d/p = k পাচ্ছি আমরা, অর্থাৎ d সমান kp, তাই তো, d সমান kp, তাহলে d প্রপোর্শনাল p, অর্থাৎ সমানুপাত সম্পর্ক, ঠিক আছে। অর্থাৎ কী সম্পর্ক? ঘনত্ব এবং গ্যাসের চাপ সমানুপাত সম্পর্কে কিন্তু আছে, বোঝা গেল আশা করি। তারপরে নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে যে চাপ আর ঘনত্বের সম্পর্ক তাহলে বোঝা গেল। উষ্ণতার পরমের স্কেল অনুযায়ী চার্লসের সূত্রটি প্রতিষ্ঠা করো। উষ্ণতার পরমের স্কেল অনুযায়ী চার্লসের সূত্র মানে ওই তোমাদের ওই চার্লসের সূত্রের বিকল্প রূপ যেটা আছে সেটা তোমাদের লিখতে হবে এখানে, ঠিক আছে। চার্লসের সূত্রের যে বিকল্প রূপ দেখিয়ে দিচ্ছি কোথায় আছে, এই যে চার্লসের সূত্রের যে বিকল্প রূপ সেটা কিন্তু তোমরা লিখে দেবে। কি লিখে দেবে? যে স্থির চাপ এবং স্থির চাপে নির্দিষ্ট ভারে কোনো গ্যাসের আয়তন ওর পরমাণু উষ্ণতার সমানুপাতিক হয়। এটা চার্লসের সূত্রের কিন্তু বিকল্প রূপ, এটা কিন্তু পরমাণু উষ্ণতার সাপেক্ষে চার্লসের সূত্র। আর নর্মাল চার্লসের সূত্র যদি বলে, শুধু যদি বলে চার্লসের সূত্রটি লেখো, তাহলে কিন্তু তোমাদের এটা লিখতে হয়। এই যে এটা কিন্তু তোমার লিখতে হবে স্থির চাপে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বৃদ্ধি গ্যাসের জন্য কোনো নির্দিষ্ট ভারে গ্যাসের, এইটা লিখলে কিন্তু হয়ে যায়, ঠিক আছে, এটা লিখলে কিন্তু তোমাদের হয়ে যাবে, ওকে।
নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে যে অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো বক্রতা ব্যাসার্ধ সমান 2 × ফোকাস দূরত্ব। ঠিক আছে, অবতল দর্পণের ক্ষেত্রে কী বলছে যে অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ মানে r = 2f এর যে প্রমাণটা, ঠিক আছে, r = 2f এর যে প্রমাণটা সেটা কিন্তু আমাদের লিখতে হবে এখানে। ঠিক আছে, দেখে নাও উত্তরটা কী হবে। এই যে r = 2f এর এই প্রমাণটা এই বইটাই আছে। এই যে তোমরা এখান থেকে লিখবে, এটা এই চিত্রটা আঁকবে, এই চিত্রটা এঁকে এখান থেকে শুরু করবে, দর্পণের প্রধান অক্ষের নিকটবর্তী এখান থেকে শুরু করে এই পর্যন্ত সবটাই কিন্তু তোমাদের লিখতে হবে। ঠিক আছে, এটার মধ্যে অবতল উত্তল দুটোই করে দেওয়া আছে, তোমাদের যখন যেটা বলবে তখন সেটা তোমরা কিন্তু এঁকে করতে পারবে। ঠিক আছে, তো তারপরে কি বলেছে দেখো, উত্তল লেন্স অভিসারী লেন্স বলা হয় কেন। তারপরে কোশ্চেন কি, উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন। দেখে না উত্তরটা কী হবে। এই যে হচ্ছে উত্তর, উত্তল লেন্সের ক্ষেত্রে কী হয়, এই উত্তল লেন্সকে অভিসারী লেন্স কেন বলা হয়, এখান থেকে এইটুকু লিখতে হবে তোমাদের, লিখলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, উত্তল লেন্স আর অবতল লেন্সকে কেন অভিসারী লেন্স বলা হয় সেটা কিন্তু এখানেও লেখা আছে, এটা লিখলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এবং এটা কিন্তু মাধ্যমিক 2013 সালে কিন্তু এসেছিলো, অর্থাৎ মাধ্যমিক আসা কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপরে কোশ্চেন কী বলেছে, তারপরে কোশ্চেন বলেছে যে একটি বাড়িতে 10 ওয়াটের 40টা, এই অঙ্কটা কিন্তু আগের দিনও ছিল, কিন্তু আগের দিনে যে স্কুলটা করালাম সেখানেও কিন্তু এই অঙ্কটাই ছিল। ঠিক আছে, দেখে নাও অঙ্কটা একটুখানি কী বলছে। অঙ্কটা এই যে বলেছে একটা বাড়িতে 10 ওয়াটের 40 ওয়াটের বাড়ি, 5টা 80 ওয়াটের পাখা এবং একটি 80 ওয়াটের টিভি থাকলে 6 ঘন্টা করে চলে 9 মাস ওই বাড়ির ব্যয়িত শক্তি বোর্ড এককের মান কত হবে। তো এই অঙ্কটা অ্যাকচুয়ালি আগের দিন আমি করে দিয়েছিলাম, উত্তর এটাই এসেছিলো, আজকে এখানে খাতায় বইতে পেলাম, সুতরাং এখানে বলে দিচ্ছি। তো 10টি 40 ওয়াটের বাতি, 5টি 80 ওয়াটের বাতি এবং পাখা এবং 80 ওয়াটের একটি টিভি মোট ক্ষমতা কত হবে, তাহলে 10 × 40 মোট ক্ষমতা বের করছি, 5 × 80 আর 80 একে 80, তো এটা যোগ করলে 480 ওয়াট হচ্ছে। তাহলে বাতি পাখা টিভি প্রত্যেকে 6 ঘন্টা করে চলে, এর সঙ্গে 6 গুণ হবে, তাহলে ওয়াট ঘন্টা বেরিয়ে গেল। এবার এটাকে যদি আমরা ওয়াট ঘন্টা বলে দৈনিক, এটা দৈনিক বেরোচ্ছে, তাহলে এত ওয়াট ঘন্টা মানে 5280 ওয়াট ঘন্টা, বা আমাদের এত কিলোওয়াট ঘন্টা হচ্ছে, এত বোর্ড একক হচ্ছে। আর 30 দিনে বের করতে গেলে এর সঙ্গে আবার 30 গুণ করতে হবে, মানে 158.4 বোর্ড ইউনিট হবে। ওকে, এটা খুব সহজ একটা অঙ্ক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন কী বলছে, নেক্সট কোশ্চেন বলছে যে হাইড্রোজেন ক্লোরাইড একটি সমযোজী যৌগ, তথাপি এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন। তো উত্তরটা দেখে নাও কী হবে। এই যে বলছে যে এই প্রশ্নটা কিন্তু আমরা WBH এর সমাধান করতে পেরেছিলাম, ABTA সমাধান করতে আগে একবার পেয়েছি, এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের এইবার যারা 2026 সালের মাধ্যমিক দিচ্ছ তার জন্য কিন্তু এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ আসতে পারে। তো বলছে এই সেলারে সমযোজী যৌগ, তো হচ্ছে সমযোজী যৌগগুলি সাধারণত আয়ন উৎপন্ন করতে পারে না ও তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু HCl গ্যাসকে জলে দ্রবীভূত করলে পারে হাইড্রোক্সিন বা আয়ন হচ্ছে H3O+ এবং ক্লোরাইড Cl- আয়ন উৎপন্ন করে। এইভাবে তো এই যে উৎপন্ন আয়নগুলো লিখে দিয়েছে এখানে, এইভাবে উৎপন্ন আয়নগুলি তড়িৎ পরিবহন করতে পারে, তাই HCl গ্যাসের জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করতে পারে। ঠিক আছে, এটাই কিন্তু তোমাদের উত্তর হবে। এর পরের কোশ্চেনটা কী বলেছে দেখো, এর পরের কোশ্চেন বলছে যে দুটি মৌল A আর B এর পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে তোমার কত বলেছে, 17 আর 19 বলেছে। ঠিক আছে, তারপর বলছে এর রাসায়নিকভাবে যুক্ত করলে কী ধরনের যৌগ গঠন করবে, যুক্তিসহ লেখো। দেখে নাও এই যে উত্তরটা আছে, এখানে কিন্তু আমাদের শুধু A আর B এর পরমাণু ক্রমাঙ্ক 17 আর 19 বলেছিল, এখানে 19 আর 17 বলেছে, অর্থাৎ A এর পরমাণু ক্রমাঙ্ক 19 ছিল এখানে, আর B এর 17, কিন্তু ওই ক্ষেত্রে কিন্তু উল্টোটা হবে। ঠিক আছে, তাছাড়া দেখো উত্তরটা কিন্তু সেম আছে। ঠিক আছে, তো উত্তরটা তোমাদের এত কিছু লেখার দরকার নেই, যে যৌগ গঠন করবে সেই যৌগের নাম লিখতে হবে, কী ধরনের যৌগ গঠন করবে, এই যে এই অবধি লিখলেই হবে। আর উত্তর একই হবে। ঠিক আছে, আয়নীয় যৌগ গঠন করবে। ঠিক আছে, উত্তরটা কিন্তু একই হবে। ওকে, এই ইলেকট্রন বিন্যাস করবে A আর B। ঠিক আছে, তো করলে এই অবধি উত্তরটা লিখলে আমাদের কিন্তু অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তারপরে বলেছে কত, তারপরে বলেছে তোমার পরীক্ষাগারে H2S কে শুষ্ক করতে কী আমাদের ব্যবহার করতে হবে। পরীক্ষাগারে H2S-কে শুষ্ক করার জন্য আমাদের কিন্তু পরীক্ষাগারে H2S-কে শুষ্ক করতে P2O5 ব্যবহার করা হয় কেন। ঠিক আছে, P2O5 ব্যবহার করা হয় কেন, দেখে না উত্তরটা। এই যে উল্পতল থেকে এখান থেকে লিখবে শুষ্ককরণে, এই উল্পতল থেকে নির্গত গ্যাস সোডিয়াম হাইড্রোক্সাইড সালফাইডের সমৃদ্ধ দ্রবণের মধ্য দিয়ে চালনা করলে অ্যাসিড বাষ্প মুক্ত হয়। এবার P2O5 পূর্ণ একটা ইউনলের মধ্য দিয়ে চালনা করে গ্যাসীয় বাষ্প মুক্ত করা হয়। হাইড্রোজেন গ্যাস মিশ্রিত শুষ্ক H2S-কে CO2 শুষ্ক বরফে ঠান্ডা করলে H2S তরলে পরিণত হয় এবং হাইড্রোজেন গ্যাস বেরিয়ে পড়ে। তাই তরল H2S-কে উত্তাপে গ্যাসে পরিণত করে বায়ুর অপসারণ দ্বারা হাইড্রোজেন গ্যাস জারে সংগ্রহ করা হয়। ঠিক আছে, তো এটাই তুমি লিখে দেবে। ঠিক আছে, এটা লিখে দিলে হয়ে যাবে যে P2O5 ব্যবহার করা হয় কেন। কার্বন বিজারণ পদ্ধতির দুটি অসুবিধা লেখো। ঠিক আছে, 482 পাতা, 482 পাতা এটা আছে। কার্বন বিজারণ পদ্ধতির দুটি অসুবিধা।
দেখে নাও কার্বন বিজারণ পদ্ধতির অসুবিধা হচ্ছে এই যে এক উচ্চ উষ্ণতার প্রয়োজন পড়ে, আর কোনো কোনো ধাতু যেমন ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম উচ্চ উষ্ণতায় কার্বনের সঙ্গে বিক্রিয়ায় কার্বাইড যৌগ গঠন করে, আর সক্রিয় শ্রেণীর উপরের দিকে অবস্থিত Na, K, Ca এই ধাতুগুলিকে কার্বন বিজারণ পদ্ধতি দ্বারা নিষ্কাশন করা যায় না। এই তিনটি এখানে অসুবিধা লেখা আছে, এই তিনটি কিন্তু তোমরা লিখে দেবে, ঠিক আছে। তারপরে বলেছে কি প্রশ্ন দেখো, যে কপার সালফেটের জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে কি ঘটবে। কপার সালফেটের জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে কি ঘটবে দেখে নাও। কপার সালফেটের জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে কি ঘটবে, এই যে আছে এখানে 2003 সালে এসেছিল, 2017 সালে এটা এসেছিল। তো এখানে লিখবে CuSO4 এই কোশ্চেনও কিন্তু প্রায় প্রতিটা স্কুলেই পাওয়া যাচ্ছে, ঠিক আছে। CuSO4 জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে দ্রবণটি বন্ধহীন হয়ে যায়, জিঙ্কের টুকরোগুলির গায়ে লালচে বাদামি বর্ণের আস্তরণ পড়ে। তড়িৎ রাসায়নিক শ্রেণী অনুযায়ী কপারের চেয়ে জিঙ্ক বেশি তড়িৎ ধনাত্মক ধাতু, তাই এটি কি করবে, তাই এটি কিন্তু কপারের চেয়ে কি হয়, কপারের চেয়ে কিন্তু বেশি সক্রিয় হয়। ফলে তুতের জলীয় দ্রবণের সঙ্গে জিঙ্কের বিক্রিয়ায় লালচে বাদামি বর্ণের ধাতব কপার অধক্ষিপ্ত হয়। জিঙ্ক কপার সালফেটের দ্রবণ থেকে সিউকে প্রতিস্থাপিত করে দ্রবণটি বর্ণহীন হয়ে যায়। তো Zn প্লাস CuSO4 ZnSO4 আর সিউ তৈরি হচ্ছে, ঠিক আছে। ZnSO4 তাহলে বর্ণহীন হয়ে যাচ্ছে, ঠিক আছে। একই সঙ্গে আরেকটা কোশ্চেন দিয়েছে দেখো, বলছে এটাও কিন্তু আমি অনেক স্কুলে পেয়েছি, যে ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাও যে এটি হচ্ছে এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাও যে এটি একটি জারণ বিজারণ প্রক্রিয়া। দেখে না উত্তরটা কী হবে, এর উত্তরটা হচ্ছে এই যে আছে এখানে, যে ইলেকট্রন তত্ত্বের সাহায্যে দেখাতে বলছে মানে এই তলার এই পার্টটা কিন্তু তোমাকে লিখতে হবে। এই যে একদম এখান থেকে এই যে 3 নম্বর এই পয়েন্ট এখান থেকে এই পর্যন্ত তোমাকে সবটাই লিখতে হবে, ঠিক আছে। ইলেকট্রন তত্ত্বের সাহায্যে দেখাতে বলছে, তো এই পার্টটা সবটাই কিন্তু তোমার লিখতে হবে, যেটা একটা জারণ বিজারণ প্রক্রিয়া, তার ব্যাখ্যা কিন্তু এখানে করা আছে, ঠিক আছে। বোঝা গেল কি বললাম, তো এটাই তোমার লিখবে। তারপরে বলছে যে C2H6O আণবিক সংকেত বিশিষ্ট C2H6O আণবিক সংকেত বিশিষ্ট দুটি জৈব যৌগের নাম আছে, যৌগের গঠন সংকেত লেখো, নাম লেখো, ঠিক আছে। তো দেখে নাও এটা গঠন সংকেতটা কী হবে দেখে নাও, এই তোমাদের বইতে আছে, এটা তোমাদের যে কোনো যে বই ইউজ করো না কেন সেই বইতে তোমরা পেয়ে যাবে। গঠনমূলক সমবায়তার মধ্যে কার্যকরীমূলক গঠিত সমবায়তা আছে, ওখানে আছে। এই যে দেখে নাও, এই যে আমরা C2H6O এর দুটো উদাহরণ বলছে, এটা CH3CH2OH, আর একটা আছে কি, আর একটা আছে আমাদের CH3 বন্ড ও বন্ড CH3, ঠিক আছে। এই দুটো কিন্তু আমাদের কার্যকরীমূলক, যেটা কিন্তু C2H6O এর আণবিক সংকেত, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে যে PVC এর মনোমারের নাম লেখো এবং বলছে এর একটি ব্যবহার উল্লেখ করো। PVC এর মনোমারের নাম এবং এর একটা ব্যবহার, এই যে লেখা PVC মানে পলিভিনাইল ক্লোরাইড, এর মনোমারের নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড হবে, এবং ব্যবহার কি, বর্ষাদি, গামবুট, চপ্পল, বৈদ্যুতিক তারের আচ্ছাদন, ঠিক আছে। পেট্রোকেমিক্যাল শিল্পে হস পাইপ তৈরি করতে ইত্যাদিতে ব্যবহার করা হয়। রেফ্রিজারেটর ভিতরের অংশ, মোটর গাড়ির বিশেষ বিশেষ অংশ প্রস্তুতেও কিন্তু এটা ব্যবহার করা হয়। ওকে, এই অবধি কিন্তু তোমরা লিখবে। ওকে, আশা করি তোমার উত্তর সব ক্লিয়ার হয়েছে। তো এই ছিল আমাদের, এই ছিল, আমি এখানে লিখেও দিয়েছিলাম PVC মনোমারের নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড, ঠিক আছে। তো এই গেল তোমাদের কী বলো তো, এটা গেল তোমাদের 60 নম্বর যে পাতার স্কুলটা ছিল সেই স্কুলের কিন্তু মানে সেই স্কুলের সমস্ত কোশ্চেন। আমরা নেক্সট আমাদের পরে যে স্কুলটা আছে সেই স্কুলটা খুব দ্রুত নিয়ে আসবো, তাই জন্য তোমাদের এই ভিডিওটা প্রচুর দেখতে হবে এবং লাইক, কমেন্ট, শেয়ার সবটাই কিন্তু তোমাদের করতে হবে। আশা করি বোঝা গেল। তো চলো দেখা হবে আমার নেক্সট স্কুলের সঙ্গে। আমি WBH-এরও সলভ দিচ্ছি, তোমরা সেগুলোও দেখে নেবে, ঠিক আছে। আর ABT-এরও সলভ দিচ্ছি, ঠিক আছে। আমি 2 নম্বর কোশ্চেনগুলো দিচ্ছি বলে একটু লেট হচ্ছে, কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, অসুবিধা নেই। আর WBH-এর আমি কিন্তু সম্পূর্ণ সলিউশন করে দিচ্ছি, ফলে তোমাদের আশা করি কোনো অসুবিধা হবে না, ঠিক আছে।